তারপর পড়েছো সব? ওকে, আজকে যে টপিকটা তোমাদের করাবো সেটা হচ্ছে WBCS 2022 প্রিলিমসের বেস্ট স্ট্র্যাটেজি। ওকে, যে টপিকটা তোমাদের আগের দিন দেওয়া হয়েছিল সেটাই তোমাদের পড়া থাকবে এবং নেক্সট উইকে তোমরা কিন্তু সেটার উপর এক্সাম দেবে এবং তারপর আমরা আবার আমাদের যে ক্লাস আমাদের কন্টিনিউ রয়েছিল সেটাই আবার কন্টিনিউ হবে। আজকে যে টপিকটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে WBCS 2022 এটা কিন্তু ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে হবে, ঠিক আছে? এবার নর্মালি এই টাইমেই হয়, এমন না যে এটাই একদম ফেব্রুয়ারির লাস্ট উইকেই, আমি বলছি মানে লাস্ট উইকেই হবে এরকম কোনো বিষয় নেই। নর্মালি দেখা যায় যে ফেব্রুয়ারির লাস্ট উইকের আশেপাশে কিন্তু তোমাদের এক্সামটা হয়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে তোমাকে এখনই বেস্ট স্ট্র্যাটেজি বানাতে হবে। তোমাদের ব্যাচটা অলরেডি 2 মাস হয়ে গেছে তোমাদের। আমি এতদিন এটা নিয়ে আলোচনা করিনি, কারণ সমস্ত কিছুর একটা রাইট টাইম থাকে, ঠিক আছে? তো তোমাদের হাতে রয়েছে 6 মান্থ, 6 থেকে 7 মান্থ তোমাদের হাতে আছে। এর মধ্যে তোমাকে একটা বেস্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সেই স্ট্র্যাটেজির ওপর কাজ করতে হবে। আদারওয়াইজ তুমি প্রিলিমসে গিয়ে কিন্তু প্রবলেম ফেস করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আছে এখানে যারা খুব ভালো পড়াশোনা করছো বা ভালো পড়াশোনা করো, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অনেক হাই, ঠিক আছে, কিন্তু সমস্ত কিছুর একটা স্ট্র্যাটেজি থাকে। উইদাউট স্ট্র্যাটেজি তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে না প্রিলিমসে। ক্লিয়ার? আর বর্তমানকালে দেখা যাচ্ছে রিসেন্ট ইয়ারও মানে লাস্ট ইয়ারও তোমরা দেখেছো যে প্রিলিমসের যে কাট অফ সেটা কিন্তু অনেক হাই গেছে। তো তোমাদের কিন্তু সেইভাবেই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। দেখো, প্রতি বছরই WBCS প্রিলিমস এক্সাম দিতে মোটামুটি 4 লাখ স্টুডেন্ট যায়, ঠিক আছে? এবার এর মধ্যে সিলেক্টেড হয় মেন্স দেওয়ার জন্য মাত্র 7 থেকে 8 হাজার। ক্লিয়ার? 7 থেকে 8 হাজার। আগের বার যেমন টোটাল ডেকেছিল 4500 জন, যার জন্য কাট অফটা অনেক হাই গেছিল। এবারও বোধহয় অনেক কম লোককে ডাকবে, মানে কম স্টুডেন্টদের ডাকবে, কারণ করোনা সিচুয়েশনের মধ্যে বেশি স্টুডেন্ট ডাকা সম্ভবই না, ঠিক আছে? তো এবারও কাট অফটা কিন্তু অনেকটাই হাই যাবে, তোমরা এটা এক্সপেক্ট করতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে ধরে রাখতে হবে যে যেটা ওভারঅল চলছিল এতদিন, আমি সেই রেসপেক্টই কথা বলছি, মোটামুটি 7-8 হাজার লোককে যদি ডাকে তাহলে কাট অফ তোমাদের 120-র ওপরে যাবে। আর যদি 4500 বা 5000 লোককে ডাকে তাহলে সেক্ষেত্রে 128 থেকে 130-এর ওপর কাট অফ যাবে। যদি সেটা ক্যাটাগরি হয় সেক্ষেত্রে তোমাদের 5-10 নাম্বার কম বেশি হতেই পারে, ঠিক আছে? এটা আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি। তার মানে আউট অফ 200 তোমাকে 128 বা 130 তো উঠাতে গেলে একটা প্রপার স্ট্র্যাটেজি নিতে হবে। শুধুমাত্র পড়ে গেলেই কিন্তু হবে না। যদি শুধুমাত্র পরিশ্রম করলেই সাকসেস পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে তোমরা সবাই জানো, তাহলে যারা খুব পরিশ্রম করে যেমন রিক্সাওয়ালা, ঠিক আছে, তারা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ধনী লোক হতো। তো সেক্ষেত্রে স্ট্র্যাটেজি বানাতে হবে, সেই স্ট্র্যাটেজি নিয়েই আজকের এই ক্লাস। আজকের পড়াটা আপাতত বন্ধ থাকবে, মানে আজকের যেই ক্লাসটা সেটা বন্ধ থাকবে। এই স্ট্র্যাটেজির ওপর আমি চাইবো তোমরা সবাই কাজ করো, ঠিক আছে? যেভাবে বলবো তোমরা যদি সেটাকে ফলো করো, আশা করি তোমাদের স্কোর 130-এর ওপরেই থাকবে। ক্লিয়ার? তাহলে কি প্রতি বছর 4 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়, এটা আমি যেমন বললাম, এর মধ্যে অ্যাটলিস্ট 3.5 লক্ষ বা 3 লক্ষ লোক বা স্টুডেন্ট এরা না পড়েই যায়, এদের কোনো প্রিপারেশন থাকে না, ঠিক আছে? 3 লক্ষ লোক এমনিই যায়। তো এদের নিয়ে টেনশন নেই তোমাদের। টেনশন কাদের নিয়ে? টেনশন হচ্ছে এই 4 লক্ষ স্টুডেন্টের মধ্যে 20,000 স্টুডেন্টকে নিয়ে, ঠিক আছে? অ্যাকচুয়াল যে কম্পিটিশনটা সেটা কিন্তু এই 20,000 স্টুডেন্টের মধ্যে হয়। বুঝতে পেরেছো? এখানে দেখা যাচ্ছে এত স্টুডেন্ট যাচ্ছে, এদের মধ্যে অনেকের অনেক সমস্যা থাকে। কীরকম সমস্যা? কারো সিলেবাস কমপ্লিট হয়নি, ঠিক আছে, কেউ তোমার ঠিকঠাকভাবে পড়াশোনাটা কন্টিনিউ করেনি, জাস্ট পড়ে গেছে উপর দিয়ে। একদম ফুল প্রুফ
পড়ে যায় বা ফুল সিলেবাস কমপ্লিট করে যায় এরকম স্টুডেন্ট যদি কেউ কত থাকে, তাহলে সেক্ষেত্রে 20 থেকে 25,000 স্টুডেন্ট হবে, যাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে পুরনো যারা বহুদিন ধরে পড়াশোনা করছে এবং কিছু স্টুডেন্ট আছে যারা নতুন, ঠিক নিউ অ্যাসপিরেন্ট। তো অ্যাকচুয়ালি তোমাদের কম্পিটিশনটা হবে এর মধ্যে। এবার এর মধ্যে তোমাকে যদি ওই 130 তুলতে হয় তাহলে তোমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কি স্ট্র্যাটেজি ভালো করে বুঝে নাও। তোমাদের WBCS প্রিলিমসে টোটাল সাবজেক্ট থাকে, তোমরা সবাই জানো টোটাল সাবজেক্ট থাকে 11 থেকে 12টা। তার মধ্যে কিছু সাবজেক্ট আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট। আজকের যেই কথাগুলো আমি তোমাদের বলছি সেগুলো শুধুমাত্র WBCS প্রিলিমসকে কেন্দ্র করে বলছি, মেন্সকে কেন্দ্র করে কিন্তু বলছি না। এটা প্রিলিমসের স্ট্র্যাটেজি আলোচনা করছি। টোটাল সাবজেক্ট কত ধরে নাও 11 থেকে 12টা সাবজেক্ট তোমার রয়েছে। এবার এই যে 6 মাস তোমাদের সামনে রয়েছে, এই 6 মাসে তুমি 11 থেকে 12টা সাবজেক্ট খুব ভালো করে কমপ্লিট করে অন্ততপক্ষে 3-4 বার রিভিশন দিতে পারবে না। আর এটা দেওয়া উচিত, যদি না দাও তাহলে কিন্তু তোমার নাম্বার ভালো উঠবে না এবং নেগেটিভ মার্কিং কিন্তু প্রচুর হবে। তাহলে কি করা যায়? সেক্ষেত্রে তোমাকে সাবজেক্টগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে। ঠিক কিভাবে? ধরো তুমি তোমার বাড়িতে যে স্টাডি টেবিল আছে সেখানে দুটো ক্যাটাগরিতে সাবজেক্টকে ভাগ করলে কি কি? এক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে তোমার একটু লেস ইম্পর্টেন্ট। তার মানে এই না, বা আমি এইটা কোনোদিনই বলছি না যে এইগুলো পড়তে হবে না, আমি এটা বলতে চাইছি যে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলোকে বারবার পড়তে হবে এবং পরীক্ষার আগে অ্যাটলিস্ট 5 থেকে 6 বার রিভিশন দিতে হবে ফুল সিলেবাসকে। বোঝা গেল? 5 থেকে 6 বার, না হলে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। আর পরীক্ষায় হলে তোমরা পরীক্ষা দিয়ে আসবে, বাড়িতে এসে দেখবে প্রচুর নেগেটিভ হয়ে গেছে। ঠিক, তাহলে দেখো কি কি সাবজেক্ট এই মোস্ট ইম্পর্টেন্টের খাতায় আসবে। কি কি সাবজেক্ট? ফার্স্ট যেটা সেটা হচ্ছে হিস্ট্রি। তোমাদের হিস্ট্রি ক্লাস হচ্ছে, ঠিক, তাহলে হিস্ট্রি ক্লাসটাকে এত ভালো করে করবে, আমার জিওগ্রাফি ক্লাসের থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা। কারণ হিস্ট্রিতে থাকে 50। হিস্ট্রি যার WBCS প্রিলিমস কিন্তু তার। কেন? কারণ হচ্ছে হিস্ট্রিতে খুব সহজ কোশ্চিন কিন্তু তোমাদের দেওয়া হয়, বেসিক কোশ্চিন দেওয়া হয়। বাবরের সমাধি কোথায় রয়েছে, ঠিক আছে, তোমার মুঘল যুগের শেষ সম্রাটকে, এক লাইনের উত্তর হবে তোমাদের। এমন না এখনো পর্যন্ত ইউপিএসসিতে যে লেভেলের কোশ্চিন দেয় সেই লেভেলের কোশ্চিন কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে, WBCS মেন্সেও দেওয়া হয় না, প্রিলিমসেও দেওয়া হয় না। তো সেক্ষেত্রে তোমরা যদি খুব ভালো করে সিলেবাসটাকে কমপ্লিট করো এবং পরীক্ষার আগে তোমরা যদি 5 থেকে 6 বার হিস্ট্রির ফুল সিলেবাসকে রিভিশন দাও, তোমার 50-এর মধ্যে 48 কেউ আটকাতে পারবে না। 48 বা তোমরা ধরেই নাও 48 বেশি হয়ে গেল তোমাদের জন্য, 45 ধরে নাও, ঠিক, 45 তোমাদের তুলতেই হবে হিস্ট্রিতে। যদি 45-এর নিচে আসে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে পরীক্ষা পাস করা। ঠিক, চলো এরপরে কি ইম্পর্টেন্ট? এরপর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি। ঠিক আছে, তোমাদের জিওগ্রাফির ক্লাস আমি নিচ্ছি, কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে বলবে। জিওগ্রাফিতে থাকে 25 নাম্বার, যার মধ্যে তোমরা অবভিয়াসলি জানো যে এর মধ্যে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রায় 15 থেকে 17টা কোশ্চিন থাকে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চিন থাকে তোমার 8টা বা 10টা, এটা ডিপেন্ড করে পিএসসি কি দেবে কি না দেবে। ঠিক, এখনো পর্যন্ত জিওগ্রাফিতে আমি যা ক্লাস করিয়ে দেব বা তোমাদের যেভাবে আমি গাইড করব, তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করো, তোমাদের হাতে 6 থেকে 7 মাস আছে, যদি 5 থেকে 6 বার রিভিশন দাও, এখানে তোমাদের 20-র উপর স্কোর থাকবে, একদম থাকবেই থাকবে। ঠিক, তাহলে সেক্ষেত্রে 18 বা 20 যদি তোমার থাকে তাহলে তোমার কত হলো? এখানে তোমার হয়ে গেল 65। ঠিক, আরেকটা সাবজেক্ট যেটা হচ্ছে কি ইংলিশ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসছো তাদের জন্য আমি বলছি, তারা রাখবে এখানে ইংলিশ। ঠিক আছে, ইংলিশে এখানে 25-এর মধ্যে তুমি যদি 15 তুলতে পারো বা 20 তুলতে পারো
তাহলে কি হচ্ছে, এখানে একটা ভালো নাম্বার উঠছে। কিন্তু আমার এই ক্লাসে আমি জানি অনেকেই আছো যারা ইংলিশে দুর্বল, আর ওরা কোশ্চিনগুলো এমনভাবে করে, ইংলিশের কোশ্চিনগুলো খুব ইজি মনে হয়, কিন্তু ওরা অলওয়েজ কি করে, যেগুলো ইংলিশের এক্সেপশনাল কেস সেই কেসগুলোকেই কিন্তু তোমাদের তুলে দেওয়া হয় গ্রামার সেকশনের মধ্যে, ঠিক? তাহলে সেক্ষেত্রে ইংলিশটা যারা অবশ্যই ভালো পারো তারা ইংলিশটাই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টের খাতায় রাখবে। যারা ইংলিশ পারছো না তারা কি করবে, তারা কনস্টিটিউশনটা এবং এর সাথে ইকোনমিক্সটাকে সঙ্গে রাখবে, ঠিক? তাহলে দেখো 4টে সাবজেক্ট, আর যদি তুমি ইংলিশ রাখো তাহলে 3টে সাবজেক্ট। টোটাল সাবজেক্ট ছিল কতগুলো? টোটাল আমাদের সাবজেক্ট ছিল 11 থেকে 12টা, কিন্তু না, আমার 11 থেকে 12টা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এখন তোমাকে মোস্ট ইম্পর্টেন্টের ঘরে রাখতে হবে না। সবকটা সাবজেক্ট যদি তুমি ভালোভাবে পড়তে যাও 6 মাসের মধ্যে ইম্পসিবল ব্যাপার 5 থেকে 6 বার রিভিশন দেওয়া। আর রিভিশন যদি তুমি না দাও তাহলে কি হবে, তাহলে অপশন তোমার সাথে খেলা করবে, ঠিক? অপশন কিভাবে খেলা করবে, তুমি যখনই কোনো একটা সাবজেক্ট পড়ছো সেটাকে যদি রিপিট না করো, সেটাকে যদি রিভিশন না দাও, কি হবে, সেটা তোমার মাইন্ডের মধ্যে থেকে যাবে। এবার তুমি টাইম পাচ্ছ না, এতগুলো সাবজেক্ট পড়েছো খুব ভালো করে, টাইম পাচ্ছ না সেগুলোকে রিভিশন দেওয়ার। রিভিশন যখন তুমি দিচ্ছ না, পরীক্ষার হলে গিয়ে যখন তুমি সেই জিনিসটাই আবার কোশ্চিনের দেখতে পাবে, তখন মনে হবে যে না এটা রাইট অ্যান্সার, এটা অপশন বি রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার। অপশন তখন তোমাকে নিয়ে খেলা করবে, তো সেটা করা যাবে না। যেটা জানবো আমি 100% জানবো, যেটা জানবো না জানি না, ঠিক? তার মানে তোমাকে সোর্সটাকে লিমিটেড রাখতে হবে। তাহলে তুমি যদি এই সাবজেক্টগুলোকে মোস্ট ইম্পর্টেন্টের খাতায় রাখো, এবং এখানে কত হয়েছিল, 65 হয়েছিল, 65 হয়েছিল, এখানে তোমরা কনস্টিটিউশনে যা কোশ্চিন আসে আর ইকোনমিক্সে যদি যা কোশ্চিন আসে, ইকোনমিক্সের কয়েকটা চ্যাপ্টার আছে যেখানে আমি বলে দিলে সেখান থেকেই কোশ্চিন আসবে, যেমন ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম, কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি রিলেটেড, ঠিক আছে, তোমার ল্যান্ড রেভিনিউ, এই সমস্ত, তারপর ট্যাক্স সিস্টেম, এই সমস্ত জায়গা থেকে তুই ঠিকঠাকভাবে তুমি পড়ে যাও, এখানে টোটাল 12টা 13টা কোশ্চিন থাকে, তুমি 7টা কোশ্চিন ইজিলি করতে পারবে, ঠিক আছে? এই 7টা কোশ্চিনের মধ্যে তুমি 3টে কোশ্চিন তো শুধুমাত্র ব্যাংকিং সিস্টেম থেকেই পেয়ে যাবে, একটা চ্যাপ্টার করেই পেয়ে যাবে, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে টার্গেট নিতে হবে 7, কনস্টিটিউশন তোমাকে টার্গেট নিতে হবে এখানে 8, ঠিক আছে? 8 বা 9 পাওয়া যায়, এটা ইজিলি পাওয়া যায়, ঠিক? এর মধ্যে আমি বলে দিচ্ছি 8 থেকে 9 যেই নাম্বারটা, এই নাম্বারের মধ্যে তোমার 1 নাম্বার আর্টিকেল থেকে 51 এর মধ্যে যা যা বিষয়গুলো আছে, যেমন তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেমন তোমার মেকিং অফ কনস্টিটিউশন, তারপর তোমার ফিচার্স অফ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইট, সিটিজেনশিপ, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, ডিপিএসপি প্রভৃতি বিষয়গুলো রয়েছে। অর্থাৎ 1 থেকে 51 এ আর্টিকেলগুলো, এর মধ্যেই অন্ততপক্ষে 4 থেকে 5টা কোশ্চিন তুমি পাবে, ক্লিয়ার? এই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কি, তাহলে 1 থেকে 51 এর মধ্যে পেয়ে যাবে। তার মানে তোমাকে এখানে টার্গেট রাখতে হবে 8 থেকে 9 বা 7। টিচার যেভাবে পড়াচ্ছে সেভাবেই পড়ো, বাড়িতে সবাইকেই বই রেকমেন্ড করা হয়েছে, বই পড়বে, তাহলে তোমার এখানে অ্যাটলিস্ট 15 থেকে 16 নাম্বার উঠে যাবে। তার মানে তোমার এখানে কিন্তু 81 নাম্বার উঠে যাচ্ছে। এবার বাকি রইল লেস ইম্পর্টেন্ট। লেস মানে, এর মানে কিন্তু আমি আবার রিপিট করছি, এর মানে এটা না যে এটা কিন্তু পড়তেই হবে না। তাহলে এটা কি করতে হবে, এটা যেমন চলছে সেভাবে চলতে হবে। এইটাকে যদি আমি 5 থেকে 6 বার রিভিশন দিই, এটা আমাকে 3 বার দিলেই হবে বা 2 বার দিলেই হবে, ঠিক? তার মানে এর মধ্যে আর কি কি সাবজেক্টগুলো রয়েছে দেখো। এর মধ্যে রয়েছে ম্যাথ জিআই। ম্যাথ জিআই এর যা কোশ্চিন এখনো পর্যন্ত দেয়, তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও বা তুমি ভালো না পড়াশোনা, মানে ম্যাথে যদি ভালো নাও হও, তবুও জিআই এবং ম্যাথে তোমার 17 থেকে 18 থাকবে, ইজি কোশ্চিন দেয়, ইজি, একদম পুরোপুরি ইজি কোশ্চিন থাকে। 17 থেকে 18 তুমি পাবেই পাবে একদম, ঠিক আছে? স্যার মনোরঞ্জন স্যার তোমাদের যেভাবে ক্লাস করাচ্ছেন সেভাবে করে যাও, বাড়িতে প্র্যাকটিস করে যাও, হুবহু কোশ্চিন তোমরা এখানে দেখতে পাবে একদম। ওকে, তাহলে এখানে তোমরা কত পাচ্ছ, এখানে তোমরা পাচ্ছ 17 হয়েছে। আর কি আছে, সায়েন্স। সায়েন্সটা অনেক, মানে সায়েন্সের যে পোর্শনটা সেটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভালো, ঠিক আছে? খুব ইজি কোশ্চিন দেয়, সায়েন্সের স্টুডেন্টরা পারবে।
তো সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টরা এখানে 18 নাম্বার তুলে দেবে, কিন্তু আর্টসের যারা স্টুডেন্ট তাদের আমি বলবো এটাকে আপাতত একটু কম ফোকাস করো, কারণ এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রায় 35 থেকে 36টা চ্যাপ্টার আছে। তো সেইগুলোকে তুমি যদি পড়তে যাও এবং সেগুলোকে 5-6 বার রিভিশন দিতে যাও তাহলেই 6 মাস লেগে যাবে। তো সেক্ষেত্রে এটাকে 1-2 বার রিভিশন দাও, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন প্রত্যেকটা টপিকের সেইগুলোকে খুব ভালো করে পড়ো, এমসিকিউগুলো করো, ক্লাস টেস্ট দাও, মান্থলি এক্সাম দাও, তোমার সায়েন্সটা মোটামুটি কভার হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এখানে 25-এর মধ্যে 13 কিন্তু অবভিয়াসলি পাবে। ওকে, তাহলে বাকি রইল আমার কি? বাকি রইল আমার ইংলিশ। এখানে আমার ইংলিশটা বাকি রইল। এই ইংলিশের মধ্যে 25 নাম্বার থাকে। যারা এখানে ইংলিশটা নিচ্ছ না, এইখানে রাখছো ইংলিশটা লেস ইম্পর্টেন্টের মধ্যে, তাদের বলবো এখানে 25-এর মধ্যে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিছু তুমি ভয়েস চেঞ্জ, ন্যারেশনস চেঞ্জ এবং তার সাথে সাথে ভোকাবুলারি, ঠিক আছে, ইডিয়ামস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো যদি ঠিকঠাক করো, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু দেখে যাও, তাহলে সেক্ষেত্রে এখানে আমি একদম কমেও যদি ধরি এখানে কিন্তু 12 পাওয়া যায়। 25-এর মধ্যে 50%ও ধরছি আমি, ঠিক আছে, 12 বা আরো কম ধরো, এখানে 10 ধরো, এখানে তোমরা 10 ধরো, তাহলে কি হচ্ছে তোমার এখানে টোটাল আসছে, দেখো 40 আসছে। ওকে, 40 আসছে। আরেকটা পোর্শন বাকি আছে, তার মানে এখানে 100 হলো, 100-র মধ্যে আমি এখানে 80 তুলছি, রাইট, 80 তুলছি বা 81 তুলছি। এইদিকে আমার 100 আর এইদিকে হচ্ছে তোমার 25 আরো 25 বাকি আছে। তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্যাটিক জিকে আছে, স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই দুটো মিলিয়ে থাকছে কত? 25 নাম্বার থাকছে, প্লাস এর মধ্যে কম্পিউটারে কিছু কোশ্চিন থাকছে, এই টাইপের কোশ্চিন থাকছে। তাহলে এখানে তোমাকে পড়তে গেলে তোমরা জানো স্ট্র্যাটেজিকের মধ্যে প্রচুর টপিক আছে, ঠিক আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স পুরো 1-2 বছরের মধ্যে পড়তে হবে, তারপরে তোমরা 100% অ্যান্সার কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিনও করতে পারবে না। তাহলে কি করবে তোমরা? কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়টা সেটা টপিক ধরে ধরে পড়বে। যেমন ধরো অ্যাওয়ার্ড, কি কি অ্যাওয়ার্ড আছে, কে পেয়েছে, কবে পেয়েছে, বা সেই অ্যাওয়ার্ডটা কবে শুরু হয়েছিল। ওকে, তারপর তোমরা পড়ছো যেগুলো মিলিটারি যে এক্সারসাইজ, রিসেন্ট যে এক্সারসাইজগুলো হয়েছে, এইভাবে তোমরা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু পড়বে। এইভাবে তোমরা চ্যাপ্টার বলছি, তোমরা টপিক ধরে ধরে কভার করবে, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সে যা কোশ্চিন থাকে তোমরা 50 থেকে 60% ইজিলি করতে পেরেছো। তো সেক্ষেত্রে 25-এর মধ্যে তোমরা যদি এখানে অ্যাটলিস্ট আমি কম করেই ধরছি 13 পেয়ে যাও, যেটা তোমরা পাওয়া যায়, তাহলে তোমাদের কত উঠছে দেখো, 40, 80 আর এদিকে 40 মানে 120 আর এদিকে 13 মানে 133। এটা আমি 100% ধরলাম। 100% বলতে যে তুমি সঠিকই এইগুলো করবে। এবার এর মধ্যে কোন জায়গায় দেখবে নাম্বার বেড়ে গেছে, কোনটা দেখবে কমে গেছে। যেমন যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এখানে নিশ্চয়ই 13 পাবে না, তারা এখানে কি পাবে? তারা এখানে 20 পাবে। তার মানে তখন সে 33-এর জায়গায় এখানে 40 হয়ে গেল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যারা ইংলিশে ভালো তারা সেখানে নিশ্চয়ই 10 পাবে না, সে সেখানে এখানে কত পাবে? এখানে 15 পাবে বা 20 পাবে। সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু এভাবে বাড়বে। ওকে, বোঝা গেছে? বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করেই তোমাদের বলছি, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। খুব ভালো করে তোমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজি কোনো সময় কিন্তু ওই পরীক্ষার 1 মাস আগে তৈরি হয় না। স্ট্র্যাটেজি তৈরি করতে হলে তোমাকে আগে থেকেই প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। প্ল্যান ওয়াইজ তোমাকে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। আমি 1 মাস আগে কোনো ইউটিউবার ভিডিও দিল যে 1 মাসের মধ্যে WBCS প্রিলিমস ক্র্যাক করুন, ওটা কোনোদিনও করা সম্ভব না। এটা কিন্তু সিভিল সার্ভিস। এতটাও হালকাভাবে তোমরা নিও না যে তোমরা পাসই করতে পারবে না। এবার কিছু ডেটা বা কিছু স্ট্যাটিস্টিক্স তোমাকে আমি বলবো, খুব ভালো করে শুনবে। দেখো কি বললাম, কিছু স্ট্যাটিস্টিক্স বলবো। WBCS এ 80 থেকে 90 নাম্বার ইজিলি তোলা যায়। 80 থেকে 90 নাম্বার ইজিলি তোলা যায়। ইভেন যারা ফুল সিলেবাস কমপ্লিট করেনি বা
যারা ধরো কম্পিটিটিভ লেভেলে সেভাবে পড়াশোনা সেভাবে প্রিপারেশন নেয়নি বা কোনো ইনস্টিটিউটে পড়ে না, মানে মোটামুটি পড়ে চলে গেছে, তারা 80 থেকে 90 ইজিলি তুলতে পারবে। কিন্তু এই যে 90 এর থেকে ওপরে অর্থাৎ 120-র ওপরের নাম্বার তুলতে হলে তোমাকে কিন্তু রীতিমতো ভালোভাবে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ তুমি এটা তুলতে পারবে না। কারণ কোশ্চিন কিন্তু সেভাবেই সেট করা হয়ে থাকে। জিওগ্রাফির কোশ্চিন খুব ইজি হয়, ঠিক আছে, হিস্ট্রির কোশ্চিন খুব ইজি হয়, কিন্তু সিভিল সার্ভিসের একটা দিক তোমাকে জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ওরা সিলেবাসের প্রতিটা কোণ কভার করে। সিলেবাসে তোমাদের প্রথম দিন ক্লাসে আমি সিলেবাস দেখিয়েছিলাম, সিলেবাসটাকে তোমাদের স্টাডি টেবিলের সামনে রাখতে বলেছিলাম। তাহলে কি সিলেবাসের যা যা আছে সমস্ত কিছু তোমাকে পড়তে হবে, কোশ্চিন খুব ইজি দিয়ে দিচ্ছে। তুমি ধরো বিজয়নগর সাম্রাজ্য ইতিহাসে পড়োইনি, তাহলে তুমি বিজয়নগর সাম্রাজ্যের অ্যান্সার করতে পারবে কিভাবে? কারণ এখানে স্ট্যাটিক পোর্শন রয়েছে। জিকে এমন একটা জিনিস যেটা তুমি জানলে এর থেকে সহজ কিছু নেই, না জানলে এর থেকে কঠিন কিছু নেই, ঠিক আছে। এটা ম্যাথ না যে তুমি 2 ঘন্টা বুদ্ধি খাটিয়ে একটা মেথডে না হোক অন্য মেথডে বার করে দিলে। এখানে তুমি যেটা জানো না, তোমাকে 1000 বছর বসিয়েও রাখলেও তুমি সেই অ্যান্সার বার করতে পারবে না, তার থেকে কঠিন কিছু নেই। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে সিলেবাসের প্রতিটা টপিক কভার করতে হবে। হিস্ট্রিতে যা যা সিলেবাস WBPSC দিয়েছে সেগুলো কমপ্লিট করে তবেই পরীক্ষা দিতে যেতে হবে। এখন তুমি যদি 12টা সাবজেক্টের ফুল সিলেবাস একদম কমপ্লিট করো, সিলেবাস তো কমপ্লিট হবেই, কিন্তু সেটাকে 5 থেকে 6 বার রিভিশন দিতে পারবে না, এটাই হচ্ছে সমস্যা। আর তোমাদের প্রথমেই যে তোমাদের প্রথমেই যে ইয়েটা দিলাম, স্ট্যাটিস্টিক্সটা দিলাম, সেখানে বললাম 4 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেলে 30 থেকে 40 হাজারের মধ্যে অ্যাকচুয়াল কম্পিটিশন হয়। এই জন্যই হয় কারণ তারা WBCS এই বাকি যে স্টুডেন্টরা 3,60,000 স্টুডেন্ট, এরা কিন্তু সিলেবাস পুরোটা কমপ্লিট করে না, জাস্ট পরীক্ষা দিতে হবে তাই পরীক্ষা দিতে চলে যায়। অনেকের অনেক সমস্যা থাকে, তারা কাজ করে সিলেবাসটা কমপ্লিট করতে পারে না, পরীক্ষা দিয়ে যায়। তো সেইভাবে কিন্তু করা যাবে না। যেভাবে বলছি সেভাবে পড়ো। যদি WBCS এ 130 না ওঠে তখন আমাকে বলবে যে বিশ্বজিৎ স্যার আপনার কথা শুনেছিলাম কিন্তু ওঠেনি। ঠিক তোমাকে 12টা সাবজেক্ট ফুল কমপ্লিট করতে হবে, কিন্তু তুমি আপাতত তোমার স্ট্র্যাটেজি অনুসারে যদি চলো তাহলে সেক্ষেত্রে 4টে সাবজেক্টকে ফুল ফোকাসে রাখো, একদম 100% ফোকাসে, যে না এতটা কনফিডেন্স হতে হবে এখান থেকে কোশ্চিন আসলে আমি অ্যান্সার দেবই দেবো, ঠিক আছে, এতটা কনফিডেন্স হতে হবে তোমাকে। সেখানে তোমাদের তো মান্থলি এক্সাম হচ্ছে, প্রতিদিন ক্লাস টেস্ট হচ্ছে, ঠিক আছে, তোমাদের স্টাডি মেটেরিয়াল আছে, বিভিন্ন ব্লকের ভালো ভালো বই আছে তোমাদের কাছে, সেগুলোকে পড়ো, বিশেষ করে এই 4টে সাবজেক্ট। আর তারপর বাকি সাবজেক্টগুলোকে রাখো, মেন প্রায়োরিটিতে এটা রাখো। প্রিলিমসের জন্য কিন্তু এটাই হচ্ছে নিয়ম। আর যদি মেন্সের কথা বলো, মেন্সের কথাটা তোমাদের পরে বলবো যখন প্রিলিমসের এটা কভার হয়ে যাবে। মেন্সের ক্ষেত্রে তোমাদের একসাথেই পড়ানো হচ্ছে, এমন না যে প্রিলিমস আর মেন্স আলাদা করে পড়ানো হচ্ছে, এরকম কোনো বিষয় নেই, কিন্তু মেন্স স্ট্র্যাটেজিটা একটু আলাদা হয়। সেখানে ম্যাথ জিআই এটাকেও কিন্তু রাখতে হয়, ঠিক আছে, ম্যাথ জিআই, এদিকে তোমার জিওগ্রাফি প্লাস তোমার হিস্ট্রি, এখানে ইকোনমিক্স, কনস্টিটিউশন, ঠিক আছে, এই 6টা সাবজেক্ট তোমাকে রাখতেই হবে। তখন কি হবে, 600-র মধ্যে তুমি যদি 450-র কাছাকাছি নাম্বার পাও, তোমার সিডি হোক বা যে কোনো গ্রুপ হোক তুমি একটা পাবেই। এই হচ্ছে স্ট্র্যাটেজি। আমি আগের দিনও বলেছিলাম, সম্ভবত ইউটিউব ক্লাসে বলেছিলাম, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটাও বললাম, তোমাদের যেটা হবে, ঠিক আছে, তোমরা যেটাই পাও না কেন, তোমরা যদি প্রিলিমসে এবার পাস করে যাও, তোমাদের যে তোমরা যে পড়াশোনার প্রতি যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু লেগেই থাকবে। অথবা তুমি যদি ধরো ফেব্রুয়ারিতে পরীক্ষা দিলে, ফেব্রুয়ারিতে তোমার নাম্বারটা উঠলো না, ধরো তোমার নাম্বার উঠেছে 90, তুমি ভাবলে হলো না যা, কারণ তুমি তো জানোই এই নাম্বার হবে না, আর এটা সত্যি কথা। তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না। তারপর তোমার পরের বারের পিলি আসতে গ্যাপ থাকবে 8 থেকে 9 মাস বা 1 বছর, তুমি সেই 1 বছর সেইভাবে জোর পাবে না। আর যদি তুমি পাস করে যাও, ঠিক, তুমি যদি পাস করে যাও তাহলে কি হবে, তাহলে তুমি
প্রিলিমস দিয়ে এসেই মেন্সের জন্য প্রিপারেশন নেবে, এবং মেন্সের পরই তুমি কিসের জন্য প্রিপারেশন নেবে, মেন্স হয়ে গেল আবার তোমার সামনে পিলি চলে আসলো, তুমি আবার প্রিলিমসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? ততদিন তো তোমার রেজাল্ট বেরোচ্ছে না। দেখো প্রিলিমস পাস করলে প্রিলিম তুমি জানো তোমার 130 উপর নাম্বার থাকবে, ক্যালকুলেশন করলে পিএসসি অ্যান্সার কি দিচ্ছে তুমি জেনে গেছো। চলো পিএসসির জন্য মেন্সের জন্য পড়াশোনা করো। মেন্সের জন্য 3-4 মাস পর পরীক্ষা হবে, 3-4 মাস পর তুমি 3-4 মাস টানা পড়লে মেন্সের জন্য, খুব ভালো করে পড়লে হলো। মেন্স পরীক্ষা দিলে মেন্সের রেজাল্ট তো সাথে সাথে বেরোচ্ছে না, কি হচ্ছে, তুমি আবার মেন্সের যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন পড়তে থাকছো, কারণ তোমার সামনে প্রিলিমস আছে। এইভাবে তোমার কিন্তু কন্টিনিউ, মানে তুমি এইভাবে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছ, ঠিক আছে? এইভাবেই কিন্তু দেখবে যারা একবার প্রিলিমস পাস করে তারা দ্বিতীয়বার আর ফেল করে না, তারা পরপর করেই যায়, কারণ এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আর যদি তুমি প্রথমবারই ফেল করে যাও, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, দেখবে টাইম কেটে গেছে কিভাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে স্ট্র্যাটেজি, এটা অবশ্যই তোমরা ফলো করবে আমি আশা করব। আমার কথা মতো চলো, যদি তোমাদের প্রফিট না হয় তখন এসে বলো যে স্যার হয়নি। যাই হোক, ভেবেছিলাম তোমাদের কারো কোনো ডাউট থাকলে বলো, যদি কোনো ডাউট থাকে বলো। আগের দিনের যে ক্লাসটা আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে, রিভার সিস্টেমের মধ্যে আমি তোমাদের গঙ্গাটা আর তার সাথে আমি তোমাদের করিয়েছিলাম ইন্দাস রিভার, এই নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে বলো।